তারপর খুব দ্রুত কাঁপা কাঁপা হাতে ওর মাথার একপাশে গুলিটা করি। সাইলেন্সার লাগানো ছিল পিস্তলের মুখে, শব্দ হয়নি তেমন। কেমন বোধা একটি শব্দ হলো। সাপ যেভাবে ছোবল মারার আগে শীষ করে শব্দ করে ঠিক ওরকম শব্দ হয়েছিল। তারপর আর কিছু জানি না। ও ঘুঙ্গাচ্ছিল বিছানায় পড়ে। আমি ততক্ষণে তার পকেট হাতড়ে চাবিগুলো নিয়ে নিই। এর একটা দিয়ে পেছনের দরজা খুলে বাইরে থেকে দরজাটা লক করে দিই। তারপর রাস্তায় নামতেই দেখি গাড়ি নিয়ে বসে আছে রাতুল। ও আমায় জিজ্ঞেস করে, কাজ হয়েছে? আমি বলি, হয়েছে। সে আমার হাত ধরে টেনে গাড়িতে ওঠায়। তারপর জিজ্ঞেস করে পিস্তল কোথায়। আমি ওর হাতে এটা দিই। চাবির কথা বললে ওগুলোও দিই। এইগুলো হাতে নেওয়ার পর তার রূপ বদলে যায়। যে রাতুল আগে বোকার মতো থাকতো, কথা বললে যার গা কাঁপত, তাকে দেখে হঠাৎ মনে হয় সে আমার মৃত স্বামীর চেয়েও ভয়ঙ্কর সাহসী কেউ। সে আমায় বলে সে ইচ্ছে করলে এক্ষুনি পুলিশে দিতে পারে আমায়। তার কাছে সব প্রমাণ আছে। যে পিস্তল দিয়ে গুলি করা হয়েছে সেই পিস্তল এখন তার কাছে। পিস্তলে আমার হাতের ছাপ আছে। ঘরের সব চাবি, ওগুলোতে রক্তের দাগ। আমি ভীষণ ভয় পেয়ে যাই। আমি বলি, তুমি তো বলেছিলে ওকে মারলেই সব শেষ, আর কোনো ভয় নেই। তুমি আমি মিলে সুন্দর জীবন গড়তে পারবো। রাতুল বলে, অবশ্যই গড়ব, সাহস দেয় আমায় সে। তারপর সে আমায় নিয়ে যায় তার পরিচিত একজনের বাসায়, জয় নামর। ওখানে যাবার পর আমি বলি আমায় বিয়ে করতে। সে বলে, গর্ভের বাচ্চাটা সমস্যা, এটা নষ্ট করতে হবে। আমি রাজি হই না। সে বলে এটা না করলে আমায় বিয়ে করবে না। শেষমেশ আমার মাথায় কি এসেছিল কি জানি, আমি এই ভয়াবহ পাপটা করি, সন্তান নষ্ট করি। কিন্তু আমি আমার সব কথা রাখলেও সে তার কথা রাখেনি। আমাকে ইউজ করেছে শুধু। জয় দেখতাম আমার কাছে আসতে চাইতো, তখন রাতুল আমায় নিয়ে ওখান থেকে কেটে পড়ে, তাদের বাসায় নিয়ে আসে। এখানে এসে আমার হুঁশ ফিরে। আমি চমকে যাই এসে সব দেখে। ও যা যা বলেছিল এর সব কিছুই মিথ্যে। ও বলেছিল ওর মা ক্যান্সারে আক্রান্ত রোগী, কিন্তু আমি এসে দেখি দিব্যি সুস্থ একজন মানুষ। সবকিছু শুনে আমি স্তম্ভিত হয়ে যাই। কেমন কি বলবো, আর বলার মতো কিছু খুঁজে পাই না। এখানে মেহরুনের দোষ কতটুকু কিংবা গুণ কতটুকু, এসবের আগে আমার মনে পড়ে নিজের পরাধীনতার কথা। এই যে আমি পরাধীন, এখানে সব দিক থেকে আটকে আছি। ইচ্ছে করলে এখন বেরিয়ে যেতে পারি। দরজা আমার জন্য খোলা, গেট টপকেও যেতে পারবো। যাবার রাস্তা খোলা থাকলে আমি যেতে পারছি না, ভয়ে। বাবাকে যদি কিছু করে ফেলে। আমারও মাঝে মধ্যে চিন্তা আসে রাতুলকে মেরে ফেলি। সে যে আমার স্বামী, একবারের জন্য এই বিষয়টা মাথায় আসে না। এরকম নোংরা কেউ স্বামী হবে কেন আমার? আমারও তো ইচ্ছে করে ওকে মেরে শেষ করে দিয়ে নিজের পরাধীনতা শেষ করি, কিন্তু পারি না সাহসের অভাবে। মেহেরুন এটা পেরেছে, ও সাহসী তাই পেরেছে। কিন্তু একটা সমস্যা থেকে বেরিয়ে আরেকটা সমস্যা এসে পড়েছে। এরপর আমি ওকে জিজ্ঞেস করি, রাতুল তোমায় দিয়ে এসব করালো কেন? মেহরুন হাসলো, বলল, এটা তো সিম্পল, তোমার এতক্ষণে বুঝতে পারার কথা। নিজের পথ পরিষ্কার করেছে। ও বিরাট বুদ্ধিমান লোক। আমার স্বামীর ব্ল্যাক বিজনেসটা দখল করেছে সে। সামান্য কর্মচারী থেকে দুদিনে মালিক বনে গেছে সে। কেউ জানে না এসব। তুমিও জানো না। ওর টাকা পয়সার কুল কিনারা নাই, কিন্তু এখনো সময় হয়নি বলে এসব প্রকাশ্যে আনতে পারছে না। তার চিন্তা ভাবনাগুলো আমি বুঝতে পারি। আমার স্বামীও এরকম ছিল। টাকা খরচ করে আস্তে আস্তে রাজনীতির মাঠে নামবে, নির্বাচন করবে, পদ পাবে, তারপর রাজার জীবন ভোগ করবে। সহজ হিসাব। আমি শুনে চমকে উঠলাম। আমি ওকে বললাম, মেহরুন, ওই দিন যে তুমি বললে তোমার স্বামী রাতুল, কেন বলেছিলে আমায় এটা? রাতুল তো তোমায় বিয়েই করেনি। মেহরুন হাসলো, বলল, এমনি মনের জেদ মিটিয়েছিলাম বলে। দেখো, ওর মা সব জানে। ওর ছেলে আমায় বিয়ে না করেও জোর করে ভোগ করছে। এখানে আটকে রেখেছে ভয় দেখিয়ে। তার মা এই নিয়ে কোনো প্রতিবাদ করেনি ছেলের সঙ্গে। আমায় এসে কখনো সান্ত্বনা দেয়নি, বরং আমায় সেও অত্যাচার করে। আমি বললাম, তুমি কি করবে ভাবছ? সারা জীবন এভাবেই থাকবে? মেহরুন বলল, জানি না। নিজেকে শেষ করতে চেয়েছিলাম, এটা হয়নি। এখন অন্য কিছু ভাবছি। আমি বললাম, আবার এরকম কিছু করবে কি? মরতে চাইবে? মেহরুন বলল, না, মৃত্যু সহজ নয়। একবার মরতে চেয়ে বুঝেছি
কি কষ্ট মৃত্যুর। আমি বললাম, মেহেরুন, জয়ের কথা বললে না তখন? ওই যে রাতুলের ছোট ভাই। মেহেরুন খানিক চমকালো, বলল, কেন? ওর নাম বললে কেন? ওকে চেনো নাকি তুমি? আমি বললাম, জয়ের সঙ্গে ফোনে কথা বলছিল রাতুল গতকাল। মেহেরুন তখন আগ্রহ দেখালো না, সে শুধু বলল, ও হয়তো ও জানেই না তাকে নিয়ে কত পরিকল্পনা করেছে জয়ের সঙ্গে রাতুল। আমি নিজ থেকে আগ্রহ দেখিয়ে বললাম, রাতুল কি বলেছে জানো? মেহেরুন বলল, কি? তোমায় ওর হাতে তুলে দিবে, ও তোমায় ভোগ করবে। মেহেরুন হাসল, বলল, ভোগ্যপন্ন হয়ে গেছে তাহলে আমি? আমাকে ওর কাছে দিবে কেন? কি লাভ ওর কাছে দিয়ে? আমি সব বললাম, অস্ত্রের চালানের বিষয়টি বললাম। মেহেরুন অনেক সময় ধরে চুপ করে রইল, তারপর বলল, জেসি, বাঁচতে চাও তুমি? বাঁচার মতো করে বাঁচতে চাও? আমি বললাম, চাই। সে বলল, আমিও চাই। আমি আরেকটা খুন করব, আগের মতো কারোর ওপর ভরসা করে না, নিজে নিজেই করব এটা, তারপর সোজা গিয়ে ধরা দেব পুলিশের কাছে। আমি বললাম, কাকে খুন করবে তুমি? সে হাসল, বলল, করবো একজনকে। আমি বললাম, আমায় বলবে না তুমি? রাতুলকে, তাই না? মেহেরুন বলল, সময় হলে জানবে। তুমি তো বাঁচতে চাও, তাই না? এখান থেকে বেরিয়ে যেতে চাও? আমি বললাম, চাই। সে বলল, তাহলে তুমি আমায় সাহায্য করবে। আমি বললাম, কিভাবে সাহায্য করব? ভয়ে শিউরে উঠল আমার শরীর। একটা আস্ত মানুষ মেরে ফেলা, এটা কি সামান্য বিষয়? সে যত খারাপই থাক, তাকে কি এভাবে মেরে ফেলা যায়? আমি মেহেরুনকে বললাম, মেহেরুন, আমরা পুলিশকে জানাতে পারি বিষয়টা, ওরা ব্যবস্থা নিবে। আমরা নিজেরা এসব করব কেন? আইন নিজের হাতে তুলে নিব কেন? মেহেরুন হাসল, বলল, ওদের তুমি কি ভাবো? পুলিশের সঙ্গে এদের যোগাযোগ নাই? অবশ্যই যোগাযোগ আছে, মোটা অঙ্কের টাকা ঢালছে, পুলিশ দেখেও দেখছে না, তো তুমি ইনফর্ম করে কি করবে? কোনো ফল পাবে? উল্টো তুমি ফাঁসবে, নিজের জীবন হারাবে, নিজের বাবার জীবন শেষ করবে। তাছাড়া খুন তো তুমি নিজে করছো না, আমি সব করব। শুনে ভয়ে আমার শরীর মুষড়ে উঠল। ভাবলাম, এসব কিছুরই প্রয়োজন নাই, যেভাবেই আছে সেভাবেই ভালো। কিন্তু ভেতরটা কেমন জানি ছটফট করছে, বন্দি পাখির মতো। এখানে এভাবে থাকতে আমার মোটেও ভালো লাগছে না। কেন জানি মনে হচ্ছে এখানে থাকলে আমার শিগগির দুর্দিন আসবে। মেহেরুনকে যেভাবে ওর স্বামী অন্যের বিছানায় পাঠাতো, আমাকেও হয়তো দুদিন পর পাঠাবে। রাতুলদের মতো লোকদের কাছে স্ত্রীরা সম্মানী কোনো মানুষ নয়। এদের মনে শ্রদ্ধা, ভালোবাসা এসব কিছুই নেই। যা আছে তা লোভ, উচ্চাকাঙ্ক্ষা এবং লাম্পট্য। এদের কাছে স্ত্রীরাও শুধুমাত্র ভোগ্যপণ্য। মাঝে মধ্যে এদের ব্যবহার করে ক্ষমতা দুধাপ উপরে উঠতে পারলে ব্যবহার করবে। এ থেকে কিছু কমে যাবে নাকি? রাতুলের মতো লোকদের ভাবনাগুলো হয়তো এরকমই, কিন্তু আমি কি করব কিছুই বুঝতে পারি না। ভয়ের কারণে কি নিজের এই বন্দি দশা কি মেনে নিব আমি? মেহেরুন বলল, কিছু একটা বলো, হেল্প করবে কি আমায়? এতে তো তোমারই লাভ, তুমি মুক্তি পাবে। আমি কোনো উত্তর করতে পারিনি। ততক্ষণে গেটে শব্দ হলো, রাতুলের মা আসছে। আমি কোনো উত্তর না দিয়ে তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে এলাম সোজা কিচেনে। রাতুলের মা এসে কিচেনে উঁকি দিয়ে বললেন, বেলা দুপুর গড়ালো, এখনো কিচ্ছু রাঁধতে পারো নাই, এতক্ষণ করছোটা কি তাইলে? ওই খারাপ মাইয়ার সাথে বসে গল্প গুজব করছো নাকি? অত ভাব কেন তার সাথে? সতীন বানাইবার বিরাট শখ হয়েছে নাকি? এরে তুমি চিনো? এই মাইয়া একটা কালসাপ। আমার নিষেধ আমি করছি, সমস্যা নেই। এখন তোমার ইচ্ছে হলে ভাব করো গিয়ে তার সাথে, এতে তো আমার কোনো সমস্যা নেই। এখন কিছু টের পাবা না। টের পাবা তখন যখন সবার আগে সে তোমার বুকে ছুরিটা বিধাইব। তখন আমি কি উত্তর করব? উত্তর করার মতো কিছু আসছে না মাথায়। চুপচাপ যা করছিলাম তাই করছি। পেঁয়াজ কুচি করছি। এখানে আমি আসলে বিরাট বিপদে পড়ে গেছি। কার কথা বিশ্বাস করা উচিত আর কারটা করব না তা ভেবে কোনো কুল পাচ্ছি না। আমার শাশুড়ি আমায় এভাবে চুপ করে থাকতে দেখে বললেন, মুখে কুলু পারছ নাকি তুমি? আমার মাথায় কি ছিল তখন জানি না, শুধু এটুকুই তখন বললাম, মেহেরুনকে বিশ্বাস করব না,
তাহলে কাকে বিশ্বাস করব? আপনাকে? আপনাকে আমি কেন বিশ্বাস করব? আপনি কি ভালো মানুষ? আপনি যদি এত ভালোই হতেন, তবে আপনার ছেলে যে অবৈধ অস্ত্র আর মাদকের কারবার করে, এসব নিয়ে প্রতিবাদ করেন না কেন? আটকান না কেন আপনার ছেলেকে? আমার শাশুড়ি এ প্রশ্নগুলোর কোনো উত্তর দিল না, চুপসে গেল একেবারে। এরপর থেকে আমার প্রচণ্ড রকম ভয় কাজ করছে মনে। রাতুল বারবার সাবধান করেছে আমায়, বলেছে এই বিষয় নিয়ে কোনো কথা বললে, কারোর কাছে কিছু বললে সে আমার ক্ষতি করবে, বাবার ক্ষতি করবে। নিজের ওপর এখন বড় রাগ লাগছে। কেন মাতব্বরি করে এসব বলতে গেলাম? এখন যদি তার ছেলে বাসায় ফিরলে ছেলের কাছে এসব বলে। সন্ধ্যাবেলা আমার শাশুড়ি গেটের সামনের মোড় থেকে পান সুপারি আনতে গেলেন। তার পান খাওয়ার অভ্যেস আছে। তিনি বেরিয়ে যাবার পর মেহেরুন নিজেই তার ঘর থেকে বেরিয়ে এলো কিচেনে। তারপর আমার দুবাহুতে আঁকড়ে ধরল শক্ত করে। আমি ভয়ে আটকে উঠলাম। ভাবলাম এক্ষুনি আমার পেটে চাকু চালিয়ে দিবে না কেউ। আমি মুহূর্তে চোখ বন্ধ করে ফেললাম। মেহেরুন তাড়াহুড়ো করে বলল, বোন, চোখ বন্ধ করলে কেন? ভয় পাচ্ছ কেন তুমি আমায়? তুমি ওই মহিলার কোনো কথা বিশ্বাস করো না প্লিজ। তোমার বিরাট ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতি কোনো দিন আর কোনোভাবে শোধ হবে না। আমি ভয়ে ভয়ে চোখ খুললাম। তারপর আমি কিছু বলার আগে সে তাড়াহুড়ো করে বলল, বুড়ি এসে যাবে এক্ষুনি। বলো, তুমি আমায় হেল্প করবে? যদি হেল্প না করো তবে জয়ের হাতে আমায় দিয়ে দিবে রাতুল। এতে আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। আমাকে জয় কোথায় নিয়ে যায় এর কোনো ঠিক ঠিকানা নাই। হয়তো তার চাহিদা পূরণ হলে অন্য কারোর হাতে আমায় দিয়ে দিবে অথবা মেরে ফেলবে। আর তোমার কি অবস্থা হবে বলো? তোমাকে যদি অন্য কোনো পুরুষের বিছানায় যেতে হয়, তখন তুমি তা মেনে নিতে পারবে? সময় থাকতে সিদ্ধান্ত নাও বোন, নয়তো সব হারাবে। এইটুকু বলেই সে দ্রুত নিজের ঘরে চলে গেল। আর এর পরপরই রাতুলের মা পান সুপারি নিয়ে ফিরল। এরপর থেকে পুরোটা সময় ধরে শুধু আমি ভেবেই গিয়েছি, কি করব আমি, কাকে বিশ্বাস করব? রাতুল যে খারাপ লোক এটা তো নিজের চোখেই দেখেছি। মেহেরুন যেভাবে বলল রাতুল আমায় অন্য পুরুষের বিছানায় দিয়ে দিতে পারে তার সুবিধা লাভের জন্য, এটা কি সত্যি হতে পারে? আর যদি আমি মেহেরুনের পক্ষ নিই, দেখা যাবে মেহেরুন রাতুলকে মেরে নিজেই এই ব্যবসার একজন হর্তাকর্তা হবে আর আমাকে তার দাসীর মতো ব্যবহার করে যাবে। এই অন্ধকার জগৎটা তো এরকমই। এখানে কেউ কারোর চেয়ে ভালো নয়। সবাই সাপের মতো হিংস্র। সুযোগ পেলেই ছোবল দিবে, তারপর নিজের পথ পরিষ্কার করবে। রাতে রাতুল ফিরল হাসি মুখে। তার হাতে 3টে ব্যাগ, শপিং ব্যাগ। সে ব্যাগগুলো বিছানায় রেখে বলল, একটা একটা করে খুলে দেখো। আমার ইচ্ছে করছে না এসব দেখতে, ভয় করছে। রাতুলকে দেখলেই আমার ভয় করে এখন। বিষয়টা এরকম না যে রাতুলের চেহারা ভয়ঙ্কর। ও দেখতে অনেক বেশি সুন্দর, ভদ্র গোছের। কেউ বুঝতেই পারবে না যে সে গোপনে এসব কারবার করে বেড়ায়। আমি ব্যাগ ধরছি না দেখে রাতুল একটু জোরের গলায় বলল, কি হলো? দেখো ব্যাগ খুলে কি এনেছি। আরে বাবা, এখানে পিস্তল টিস্তল কিচ্ছু নেই, ওসব চালান হয়ে গেছে। ব্যাগে অন্য কিছু এনেছি, তুমি দেখো। দেখলে আনন্দে আত্মহারা হবে। আমি অপারগ হয়ে বিছানা থেকে ব্যাগ 3টে হাতে নিলাম। তারপর এক এক করে দেখলাম এর একটিতে জুতো, উঁচু হিলের জুতো। টেলিভিশনের বিজ্ঞাপনের মডেলদের দেখেছি এরকম জুতো পরে হাঁটে। পরের ব্যাগটা খুলে দেখলাম একটা জিন্স, উজ্জ্বল রঙের, মাঝে মধ্যে ছেঁড়া ফাটা, ঝিলমিল করছে। আজকাল এগুলো ফ্যাশন। এর পরের ব্যাগটা খুলে চোখ কপালে উঠল আমার। 2টো রঙিন অন্তব্রাশ। একটা হিন্দি সিনেমায় দেখেছি আইটেম গানে এরকম পোশাক পরে মেয়েরা নাচে। আমার মুখ মলিন হয়ে গেল এইগুলো দেখে। যেভাবে ব্যাগের ভেতর এগুলো ছিল ঠিক ওভাবেই ব্যাগের ভেতর আবার রেখে দিলাম। রাতুল হাসল, হেসে বলল, এইগুলো দেখে নাক ছিটকানোর তো কিছু নাই, মন খারাপ করারও কিছু নাই, বরং খুশিতে গদগদ হয়ে ওঠার কথা। আমি কিছু বললাম না, চুপচাপ বিছানার একপাশে বসে রইলাম। রাতুল আমার কাছে এলো,
এসে পেছন থেকে আমায় জড়িয়ে ধরে বলল, বোকা মেয়ে, এইগুলো পরে বড়লোকের মেয়েরা বউয়েরা ক্লাবে যায়, ড্রিঙ্ক করে গিয়ে, তারপর ড্রাঙ্কড হয়ে নাচে, গায়ে, লাফালাফি করে। কিন্তু আমি তো ওদের মতো তোমায় নিয়ে আর নাইট ক্লাবে যাচ্ছি না। তুমি এগুলো পরবে আমার জন্য, আমার নিজের স্ত্রীকে আমি এভাবে দেখব, এতে তো দোষের কিছু নাই নাকি? হাসলো রাতুল। আমি তখনও কিছু বললাম না, শুধু বুঝতে পারলাম আজ, কাল কিংবা পরশু এই দিনগুলোর কোনো একদিন আমার জন্য গহীন অন্ধকার কোনো কাল রাত হয়ে আসবে। রাতুল এইসব পোশাক পরিয়ে আমায় নিজে দেখবে না, অন্য কাউকে দেখাবে। তবে কি মেহরুন আমায় যা যা বললো এর সব সত্যি? কিন্তু মেহরুনকে বিশ্বাস করে যদি আমি ঠকি, যদি রাতুলের হাত থেকে মুক্ত হয়ে আবার মেহরুনের হাতে বন্দী হই, কি জানি কি হয়। রাতুল আমায় আরো শক্ত করে জড়িয়ে ধরলো পেছন থেকে। তারপর বলল, বোকা মেয়ে, ভয়ের কিছু নেই। আমি যে বিজনেসটা করি এটা হয়তো খারাপ, ইলিগ্যাল এটা, কিন্তু তুমি তো আমার স্ত্রী নও, এবং তোমার প্রতি যে আমার ভালোবাসা, আবেগ, মায়া, মমতা, এর কিছুই মিথ্যে নয়। রাতুল আমায় তার আরো কাছে টেনে নিল। তারপর মাথার চুলে বিলি কেটে দিতে দিতে বলল, তুমি যদি আমার সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা না করো, তবে তুমি রানীদের মতো জীবন পাবে, রানীদের মতো সুখ পাবে। কিন্তু আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কুকুরের মতো মরতে হবে তোমাকে, তোমার বাবা সহ। রাতুলের শেষের কথাগুলো শুনে ভয়ে আমি আঁতকে উঠলাম। বুকটা ধুকপুক করে শুধু কাঁপতে লাগলো। সারা শরীর ঘেমে ভিজে চুপসে এলো। রাতুল সেই ঘামে তার আঙুল ডুবিয়ে দিতে দিতে বলল, খুব ভালো, ভয় পাওয়া নারীদের আমি পছন্দ করি। লজ্জা যেমন নারীর ভূষণ, ভয় পাওয়াটাও এরকম নারীর ভূষণ। তারপর হাসল সে, নিঃশব্দে। তবু ওই হাসিটাকে আমার মনে হলো পৃথিবীর সবচেয়ে ভয়াবহ বিকৃত হাসি। পরদিন সকাল সকাল আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর দেখি জানলার কাছে দাঁড়িয়ে আছে রাতুল, কার সঙ্গে যেন কথা বলছে ফোনে। তার মুখ হাসি হাসি। প্রথমে কথাগুলো বুঝতে না পারলেও খানিক পরেই বুঝতে পারলাম। ওপাশ থেকে কে কি বলেছে কে জানে। রাতুল জবাব দিল হেসে হেসে, বলল, নেক্সট ফ্রাইডেতে ওকে নিয়ে যাব আপনার বাসায়, গ্যারান্টি। তারপর থামল। থেমে কান পেতে ওপাশের কথাগুলো শুনল মনোযোগ দিয়ে। শোনার পর বলল, হ্যাঁ হ্যাঁ, আপনার মতো করে হবে, কোনো সমস্যা নেই। ওর সম্মতি অসম্মতি আপনার খোঁজার কি প্রয়োজন, এটা আমার ওপর ছেড়ে দিন। তারপর আবার কান পেতে কিছু কথা শুনল। তারপর হাসল, হেসে বলল, আপনি খুশি হলে আমি সার্থক স্যার, তাহলে রাখি স্যার, আসসালামু আলাইকুম। ফোন রেখে দিল রাতুল। সঙ্গে সঙ্গে আমি চোখগুলো বন্ধ করে ফেললাম। কাঁথাটা বুকের ওপর থেকে টেনে পুরোটা মাথা ঢেকে দিলাম। আমি জানি এতক্ষণ কাকে নিয়ে কথা বলেছে রাতুল, আমায় নিয়ে। আজ বুধবার, মাঝখানে শুধু একটি দিন আছে, বৃহস্পতিবার। এরপর শুক্রবার এলেই সে আমায় বলবে, চলো এক জায়গায় যাই। আমি জিজ্ঞেস করব কোথায় যাবে। সে হয়তো আদরে গলায় বলবে, আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাব, অথবা বলবে কোন এক রেস্টুরেন্টে খেতে যাবে, ঘুরতে যাবে। কিন্তু আমি জানি এসবের কোথাও সে যাবে না। সে আমায় নিয়ে যাবে এমন একজনের বাসায় যে অনেক বেশি ক্ষমতাধর। এই ক্ষমতাধর ব্যক্তির কাছ থেকে বিশেষ কিছু সুবিধা নেয়ার বিনিময়ে আমায় ওর কাছে সমর্পণ করবে, বলির পাঠা বানাবে আমায়। চোখ দুটো হঠাৎ করে জ্বলে ভিজে উঠল। বুকের ভেতর যে হৃৎপিণ্ডর, ওখানে হাতুড়ি পেটা হচ্ছে যেন, আর আসন্ন বিপদের ভয়ে কাঁপতে লাগলো সারা শরীর। রাতুল তখনও জানলার কাছে, কাঠের চেয়ার নিয়েছে ওখানে টেনে বসে সিগারেট ধরিয়েছে। আমি একবার কাঁথা সরিয়ে এক পলক দেখে নিলাম। তার ফোন বেজে উঠেছে হঠাৎ, দুবার রিংটোন বাজলো। রাতুলের হাতে আছে ফোন, কিন্তু সে রিসিভ করলো না। তৃতীয়বারের সময় রিসিভ করে একটা ধমক দিল, বলল, বারবার কল দিচ্ছিস কেন, বিরক্ত করতে ভালো লাগে? ওপাশ থেকে কিছু একটা বললে সে উত্তর করল ভীষণ ক্ষিপ্র হয়ে, বলল, জয়ের হাতে কখনোই মেহরুনকে তুলে দিব না। মেহরুনের মতো সুন্দরী মেয়েদের প্রতি বড়দের অনেক চাহিদা থাকে। আমি ওকে আরও ইউজ করব। ও যখন ইউজলেস হয়ে যাবে তখন অব্যবহৃত প্যাকেটের মতো ছুঁড়ে ফেলে দিব,
জয়ের মতো ডাস্টবিনদের কারোর কাছে। ওপাশ থেকে তখন হয়তো জয় সম্পর্কে কিছু বলেছে লোকটি। জয় এটা মানবে না, বাড়াবাড়ি করবে, ভেজাল লাগাবে, এরকম কিছু হয়তো। রাতুল তখন গাল বকল, বকে বলল, তুই কার বাল ছিড়বি তাহলে? তোরে পালতেছে কেন দুধকলা দিয়ে? জয় গলা উঁচু করতে চাইলে এটা কেটে সমান করে দিবি। শব্দ করে হাসল রাতুল। ভয় আমার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে এখান থেকে এক্ষুনি নাই হয়ে যায়, মিলিয়ে যায় কোথাও, যেন রাতুল আমায় আর দেখতে না পায়। কিন্তু আমি তো রক্ত মাংস গড়া মানুষ, ইচ্ছে করলে আর কারোর চোখ ফাঁকি দিয়ে মিলিয়ে যেতে পারবো না। কিন্তু একটা সিদ্ধান্ত তখনই নিয়ে নিলাম, শুক্রবার আমি আসতে দিব না রাতুলের জীবনে। এর আগে আমি মেহরুনের সঙ্গে কথা বলবো। ওকে বলবো, মেহরুন, আমি তোমার সঙ্গে আছি, তোমার কি সাহায্য লাগবে বলো আমায়। তবুও এই কালপ্রিটকে ধ্বংস করো তুমি। রাতুলের অধ্যায় শেষ হবার পর মেহরুন নিজ থেকে পুলিশের কাছে ধরা দিক, অথবা নিজে এই অন্ধকার সাম্রাজ্যের সম্রাজ্ঞী বনে যাক, এসব এখন আর ভাববার সময় নেই। আমার সিদ্ধান্ত যা নেয়ার তা নিয়ে নিয়েছি। এখান থেকে আর কোনোভাবেই পিছুপা হব না, হওয়া যাবে না। রাতুল সিগারেট শেষ করে আমার পাশে এসে শুয়ে পড়ল। তারপর একটা হাত আমার গায়ের ওপর রেখে বলল, জেসি, একটু আগে কাঁথা তুলে কি দেখেছিলে? ওর কথা শুনে ভয়ে আমি জমে গেলাম, কাঁপতে লাগলো শরীর থরথর করে। রাতুল একটানা আমার ওপর থেকে কাঁথাটা টেনে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে আমার দু বাহুতে ধরে শক্ত করে ঝাঁকি দিয়ে বলল, বলো কি দেখেছিলে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কিছু না। রাতুল আমার একটা কান টেনে ধরে বলল, তোমার কান দুটো বড় সমস্যা করে। এরা ঘুমে থেকে অন্যের গোপন কথা শুনতে চায়, এটা তো সমস্যা, বিরাট সমস্যা। এক কাজ করলে কেমন হয় জেসি? ধরো আমি তোমার কান দুটি কেটে ফেললাম, তারপর সেই কান দুটো প্যাকেটে ভরে একটা কাগজে লিখলাম, আপনার একমাত্র আদুরে কন্যা কুমকুম জাহান জেসির কান। তারপর এই কান ভর্তি প্যাকেট কুরিয়ার করে তোমার বাবা অর্থাৎ আমার শ্বশুরের কাছে উপহার স্বরূপ পাঠালাম। কেমন হবে চমকটা বলো? এই কথাগুলো বলে রাতুল হাসলো নাকি সাপের মতো ফুসফুস করে উঠল, আমি ঠিক বুঝতে পারলাম না। কিন্তু এটা ঠিক বুঝতে পারলাম যে সে আমার গলা শক্ত করে চেপে ধরেছে। আমার মনে হচ্ছে আমি মরে যাচ্ছি। চোখ দুটি কেমন নীল নীল অথই অন্ধকারে তলিয়ে যাচ্ছে। হৃৎপিণ্ড কেমন স্তব্ধ হয়ে আসছে, শরীর অসাড় হয়ে আসছে। পা দুটো শুধু নড়াবার শক্তি পাচ্ছি, আর কিচ্ছু পারছি না। রাতুল গলা চেপে ধরে রেখে বলল, তোমায় মারব না জেসি, আমি নিজ থেকে এখন পর্যন্ত একটা খুনও করিনি। আমি খুন খারাপিতে নাই। খুন খারাপি করে সামান্য ক্রিমিনাল যারা, তারা বড়রা খুন করায়। আমি বড়, আমি বাদশা। অন্ধকার জগতের একক অধিপতি হব। আর কদিন পর শেষের কথাটা হয়তো চিৎকার করে বলল সে। আমি শুনতে পেলাম না খুব একটা, ততক্ষণে শরীর নিস্তেজ হয়ে এসেছে বলেই হয়তো। রাতুল বুঝতে পারল আর সময় নেই। আরেকটু হলে প্রাণবায়ু বেরিয়ে উড়াল দেবে মহা অসীমের দিকে। সে তখন আমায় ছাড়ল, ছেড়ে এক ঝটকায় দূরে সরিয়ে দিয়ে তার কপালের ঘাম মুছতে মুছতে বলল, নিজেকে বেশি চালাক ভাবতে যাবি তো কুকুরের মতো মরবি। তোরে আগে বলিনি আমি, সতর্ক করিনি? এবার শেষবারের মতো সুযোগ দিলাম, তোর প্রাণ ভিক্ষা দিলাম। এরপর কোনো ভুল করলে, বাক্যটা অপূর্ণ রেখেই সে উঠে গেল। তারপর শার্ট পরল আলনা থেকে নামিয়ে, চুল আঁচড়ে নিল চিরুনি দিয়ে। তারপর দেখলাম খুব দ্রুত সে যেদিকে বিছানায় শুয়ে ঘুমায় সেদিকে তার শিউরের কাছে বিছানার নিচে হাত দিয়ে কিছু একটা বের করে এনে দ্রুত পেছনে শার্টের নিচে পিঠ বরাবর গুজে রাখল। কাজটা খুব দ্রুত করলে আমি বুঝতে পারলাম এটা কি, পিস্তল, কালো রঙের। তাহলে রাতুলও তার নিরাপত্তার জন্য সবসময় সঙ্গে করে অস্ত্র রাখে। এমনকি ঘুমোতে গেল, ঘর থেকে বেরোবার আগে সে আমার কাছে এলো। তখন আমি ভয় কাটিয়ে উঠতে পারছি না, গলার কাছে খুব জ্বলছে। শক্ত করে ধরেছিল তো, ছিলে গেছে সম্ভবত। তাছাড়া ব্যথাও করছে গলার রগগুলোতে। প্রচণ্ড চোখ থেকে অনর্গল জল গলছে, ভিজে চুপসে গেছে গাল। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু ওর সামনে কাঁদাও যাবে না।
কাঁদলে হয়তো জীবনের জন্য একেবারে কান্নাকাটি বন্ধ করে দিবে। ওর মনে মায়া দেওয়া জিনিসটা হয়তো নাই, অথবা থাকলেও এটাকে এখন আর ব্যবহার করে না। রাতুল কাছে এসে আমার দুগাল মুছে দিল, তারপর গলায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, সরি জেসি। আমি কিছু বললাম না, শুধু চোখ থেকে আরো কয়েক ফোঁটা জল নামলো গালে। সে তখন আমায় জড়িয়ে ধরে চুমু খেয়ে আমার গালে আঙুল টেনে দিয়ে উঠে যেতে যেতে বলল, আর এরকম করব না, কখনোই করব না জেসি, যদি তুমি আমার সব কথা শোনো। স্বামীর সব কথা শুনতে হয়, না শুনলে পাপ হয় যে, তা তো জানো জেসি, মহা পাপ হয়। এই পাপের শাস্তি নাকি মৃত্যুর পর সৃষ্টিকর্তা দেয়, কিন্তু আমি এর আগেই দিয়ে দিব। এই কষ্টের ভেতরে ওর এই কথাটা শুনে আমার হাসি পেল, কিন্তু হাসতেও পারলাম না আমি। কিন্তু মনে মনে আমি বললাম, আমি মরব অথবা তুই, ভেতরের ভয়কে আমি জয় করে তুলব। আমি কিছুতেই নিজেকে অন্যের উপভোগের বস্তু বানাতে দিব না। আমি মেহেরুনকে সাহায্য করব। মেহেরুন যদি ব্যর্থ হয় তবে হয়তো আমার মৃত্যু হবে, মেহেরুন নিজে হয়তো মরবে। এরকম যন্ত্রণাময় জীবনের চেয়ে নিজেকে মুক্ত করার চেষ্টায় ব্যর্থ হয়ে মরে যাওয়া সুন্দর, সম্মানের। আমি মেহেরুনকে অবশ্যই সাহায্য করব। রাতুল বাসা থেকে বেরিয়ে গেছে। ও বেরিয়ে যাবার পর থেকে আমার বুকের ভেতরটায় কেমন যেন একটা পাখি ডানা ঝাপটাচ্ছে মনে হচ্ছে। এই পাখিটি আমার ভেতরে থাকা ভয়, সে বেরিয়ে যেতে চায় আর আমাকে নির্ভীক করে দিতে চায়, যেন আমি জিততে পারি, নতুন জীবন ফিরে পেতে পারি। আচ্ছা, রাতুলের অধ্যায় শেষ হলেই কি আমার জীবনে সুন্দর কোনো অধ্যায় আসবে? দূর হবে কি আমার কান্না ভেজা রাতগুলো? জানি না, কিছুই জানি না। আমি শুধু জানি বাঁচার মতো বাঁচতে হবে আমায়, মুক্তি পেতে হবে রাতুলের করতল থেকে। সত্যি সত্যি আমার আর ভয় লাগছে না এখন। জানলার সবকটি ডালা খুলে দিয়ে ঘরে শুদ্ধতার আলো ঢুকতে দিলাম। তারপর চুল ঠিক করে নিয়ে উঠে গেলাম টেবিলের কাছে। টেবিলের ওপর রাখা ব্রাশ এবং টুথপেস্ট থেকে সামান্য পেস্ট নিয়ে দাঁত ব্রাশ করতে করতে রাতুলের মায়ের সামনে দিয়ে যখন মেহেরুনের ঘরের দিকে যাচ্ছি, তখন তিনি বললেন, কোথায় যাও? আমি একটু সামনে গিয়ে বাইরে থুতুটা ফেলে এসে বললাম, আমি কোথায় যাই একথা জিজ্ঞেস করবার আপনি কে? রাতুলের মায়ের চোখ কপালে উঠে গেল। তিনি চমকে ওঠা গলায় বললেন, তোমার এত বড় সাহস হলো কি করে এভাবে কথা বলবার? আমি কি তোমার গুরুজন না? আমি হাসলাম। হেসে তার কাছে গিয়ে বললাম, আপনার কিভাবে এত বড় সাহস হয়েছিল আপনার লম্পট ছেলের জন্য আমার বাবাকে ধোকা দিয়ে আমায় যে বিয়ে করিয়ে আনবার? এর জবাব আছে আপনার কাছে? মেহেরুন তখনই বেরিয়ে এলো ওর ঘর থেকে, তার মুখ হাসি হাসি। সে এসে বলল, জেসি, তুমি আমার সঙ্গে আছো তো? আমি এক বাক্যে বললাম, আছি। তোমার সর্বাত্মক সাহায্য করব আমি, যেভাবেই হোক তুমি এর বিনাশ করো। যেভাবে তুমি তোমার স্বামীকে শেষ করেছিলে, এভাবে ওকেও শেষ করবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঘাবড়ে গেল রাতুলের মা। চেহারা কেমন যেন মলিন হয়ে উঠেছে মুহূর্তে, ভয় পাচ্ছে খুব। বসা থেকে উঠে হঠাৎ সামনের দিকে হাঁটা ধরল। মেহেরুন সঙ্গে সঙ্গে খপ করে পেছন থেকে রাতুলের মায়ের একটা হাতে ধরে ফেলল, তারপর একটানে নিয়ে গেল মাঝখানের পরিত্যক্ত ঘরটিতে। আমিও পেছন পেছন গেলাম। মেহেরুন তখন আমায় বলল, দরজাটা ভেজিয়ে দিতে, খিল যেন না লাগিয়ে দিই। তার কথা মতোই দরজা ভেজিয়ে দিলাম। মেহেরুন এবার ওকে পেছনের দিকে জানালার গ্রিলের কাছে নিয়ে গেল। আমায় বলল, রশি খুঁজে দিতে। আমি তাড়াহুড়ো করে রশি খুঁজে বের করলাম। মেহেরুন সেই রশি দিয়ে শক্ত করে গ্রিলের সঙ্গে রাতুলের মাকে বেঁধে ফেলল। রাতুলের মা ভয়ে থরথর করে কাঁপছে, কিন্তু তর্জন গর্জন করছে না, চিৎকার দিচ্ছে না। আমি মেহেরুনকে জিজ্ঞেস করলাম, মহিলা, চিৎকার চেঁচামেচি করছে না কেন? মেহেরুন হাসলো, বলল, ভয়ে। যদি মানুষ এসে সব জেনে ফেলে তবে তো এমনিতেই গণপিটুনি খাবে। তাছাড়া তার ছেলেও আশেপাশে নাই, রাতের আগে তার ফিরবেও না, তো তার আর বাঁচার আশা কি? রাতুলের মা ভয়ে কাঁপছে, থরথর করে কাঁপছে তার শরীর। সে জোর হাত করে মিনতি করছে, বলছে,
আমার দোষ কি মায়েরা? আমি তো অপরাধ করিনি। আমার ছেলের মাথা ধরা, একটু পাগলামি করে। আমার মেজাজ খারাপ হলো। আমি বললাম, আপনার মাথা কি ঠিক? আপনি আপনার এরকম মাথা খারাপ ছেলের জন্য আমায় বিয়ে করে আনলেন কেন? রাতুলের মা ভয়ে ভয়ে বলল, ভাবলাম আমার ছেলে বিয়ে করলে ঠিক হয়ে যাবে। আমার রাগ বাড়ছে, ইচ্ছে করছে ওর গলা চেপে ধরি। প্রচণ্ড রকম রাগ নিয়ে আমি বললাম, আর বিয়ের পরপরই সন্তান নেওয়ার কথা বলতেন কেন আমায়? কোন কারণে? মহিলা উত্তর দিচ্ছে না, মগে হঠাৎ কুলু পেটেছে। আমি জোর গলায় বললাম, বলুন শুনি। রাতুলের মা বলল, ভয়ে। যদি তুমি ঘর না করো আমার ছেলের, সন্তান পেটে এলে তো সবকিছু জানার পরও তুমি ঘর সংসার করবা। সন্তানের মায়া হলেও করবা। মেহেরুন আমার মতো দিল নরম মেয়ে না। হয়তো একসময় তার দিলও আমার মতো নরম ছিল। অল্পতেই মানুষের প্রতি মায়া কাজ করত, কিন্তু নানান ঘাত প্রতিঘাতে এর পরিবর্তন এসেছে। এখন হয়তো সে শুধুই প্রতিশোধের আগুনে জ্বলে, কারোর প্রতি আর সহজে মায়া দেখায় না। সেই বয়স্ক মহিলার কাছে গিয়ে তার দুগালে শক্ত শক্ত দুটি চর বসিয়ে দিয়ে বলল, তুই একটা শয়তান মহিলা। তুই জেনে শুনে দুইটা মেয়ের জীবন নষ্ট করছস। তোরা আমি কোনোভাবেই ক্ষমা করব না। পুরুষ মানুষ যদি মেয়ে মানুষের ওপর অত্যাচার, অনাচার করে, অবিচার করে, তবে এটা ভেবে নিজেকে সান্ত্বনা দেয়া যায় যে এরা পুরুষ জাত। নারীকে ওরা বুঝতে পারেনি বলে এরকম করেছে। কিন্তু কোনো নারী নিজেই যদি অন্য নারীদের সঙ্গে এরকম করে, তখন তাকে কিভাবে ক্ষমা করা যায়? মেহেরুন হাসল, হেসে বলল, ভয়ের কিছু নাই, তোকে মারব না। শুধু দুটো পা ভেঙে দিব, দুটো হাত ভেঙে দিব। অচল হয়ে পড়ে থাকবি রাস্তার পাশে। সারা জীবন ভিক্ষা করবি, মানুষের দানের ওপর ভরসা করে একটা জীবন কাটাবি। আর তোর ছেলের কোনো রেহাই নেই, ওকে আমি আজ রাতেই মারব। কিন্তু আফসোসের বিষয় হলো, তুই মা হয়েও কোনো সাহায্য করতে পারবি না তোর ছেলেকে। আবার হাসলো মেহেরুন। রাতুলের মায়ের চোখ থেকে জর জর করে জল গড়িয়ে পড়ছে। সে আবার দুহাত জোর করে অনুনয় করছে, বলছে, সব শাস্তি আমায় দাও, আমার ছেলের কিছু করো না, ও ভালো হয়ে যাবে, ওকে একবার সুযোগ দাও। মেহেরুন রাতুলের মায়ের গলায় শক্ত করে চেপে ধরল। তারপর বলল, তোর ছেলে কোনোদিনও ঠিক হবে না। ও একটা অমানুষ। তুই একটা অমানুষ জন্ম দিয়েছিস বুড়ি। প্রচণ্ড রাগে কথাটা বলল মেহেরুন। তারপর গলা থেকে নিজের ওড়নাটা একটানে খুলে নিয়ে রাতুলের মায়ের মুখ বেঁধে দিল শক্ত করে সে। তারপর বলল, এখন ইচ্ছে মতো তোর ছেলের জন্য প্রার্থনা কর, কেউ শুনবে না, কেউ না। বলে সে আমায় ইশারা করলো ঘর থেকে বেরিয়ে পড়তে। আমি বেরিয়ে আসার খানিক পর সে বেরিয়ে এলো, এসে দরজাটা বাইরে থেকে আটকে দিল, কিন্তু তালা ঝুলিয়ে দিল না এতে। আমার হঠাৎ কেমন যেন ভয় ভয় লাগছে, গা ছমছম করছে ভয়ে, বুকটা খুব ধরফর করছে। কেন জানি মনে হচ্ছে আমার সামনে ভয়াবহ রকমের বিপদ। মেহেরুনকে আগে যা দেখেছি, এখন মোটেও তাকে এরকম লাগছে না। ও যখন রাতুলের মাকে ধরে বেঁধে ফেলল, তখন ওকে দেখে মনে হলো এসব কাজ করতে করতে সে খুব অভিজ্ঞ। জীবনে অনেকবার এরকম কাজ না করলে হুট করে এভাবে কেউ কাউকে মুহূর্তে বেঁধে ফেলতে পারবে না। আমি তো পারবই না, অন্য কেউও পারবে না। আমার চেহারার দিকে তাকিয়ে মেহেরুন আমার কাছে এলো, এসে আমার একটা হাত ধরে বলল, ভয় পাচ্ছ? আমি কথা বললাম না, চুপ করে রইলাম। সে আমার বুকের উপর হাত রাখলো, তারপর মৃদু হাসি হেসে বলল, ও মা, এ কি, তোমার দেখে বুক কাঁপছে ধুকপুক করে। এত ভয় পাচ্ছ কেন তুমি? ভয়টা কাকে পাচ্ছ, আমাকে না রাতুলকে? আমি তখনও কিছু বললাম না। মেহেরুন আমায় পেছন থেকে হাত দিয়ে জড়িয়ে ধরল। তারপর বলল, নিজেকে শান্ত করো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি যেন কেঁদেই ফেললাম। কান্না ভেজা গলায় বললাম, আমাকে তুমি যেতে দাও, আমি চলে যেতে চাই এখান থেকে। এরপর তুমি যা ইচ্ছে করো বোন, আমি এখানে থাকলে এমনিতেই দম বন্ধ হয়ে ভয়ে মরে যাব। মেহেরুন খুব শক্ত করে বলল, এই মেয়ের কথা শোনো, তুমি যদি চলে যাও তবে তো পুরো প্ল্যানটাই মাটি হয়ে যাবে। তোমাকে থাকতে হবে, তুমি ছাড়া এটা শেষ করে যাবে না যে। মেহেরুনের দিকে আমি তাকাতে পারছি না কিছুতেই।
তাকালেই ভয় করছে, মনে হচ্ছে ও কোনো পিশাচ, মোটেও ভালো লোক নয়। ওর মাথায় খুনের নেশা চড়েছে, আজ সব শেষ করে দিব, হয়তো আমাকেও। অথচ এই মেহেরুনের দিকে একসময় তাকালেই মায়া কাজ করত, কি মিষ্টি লাগতো ওকে দেখতে। আচ্ছা, এখন ওকে এরকম ভয়ঙ্কর দেখাচ্ছে কেন? নাকি মাথায় খুন চাপলে মানুষকে এরকম দেখায়? মেহেরুন আমায় অভয় দিল, বলল, এই দেখো, আমি তোমার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, তোমার কিচ্ছু হবে না। জেসি, আমি যদি তোমার মতোই নীরব থাকি, চুপচাপ সহ্য করে যাই এইসব অনাচার, তবে শুধু আমার এবং তোমার, আমাদের দুজনেরই শুধু ক্ষতি হবে না, ক্ষতি হবে আরো অনেকগুলো মানুষের। তোমার বাবা সহ আরো অনেকগুলো মানুষ হুমকির মুখে থাকবে সবসময়। এই রাতুল তোমায়, আমায় এবং আমাদের মতো অনেক সাধারণ নিরীহ মেয়েদের করতলগত করে, অসহায় ছেলেদের টাকা পয়সা এবং ক্ষমতার লোভ দেখিয়ে তার স্বার্থগুলো হাসিল করবে। দিনের পর দিন সাধারণ মানুষ তার শিকারে পরিণত হবে। তাই সময় থাকতে এই সমস্যা আমাদের দূর করতে হবে। আমি বললাম, আমি এসবের কিছুই পারবো না বোন, আমার মোটেও ওরকম সাহস নেই। তাছাড়া কাউকে মেরে ফেলা অপরাধ, জঘন্য অপরাধ, এটা আইন হাতে তুলে না। আমি এটা কিভাবে করব? মেহেরুন বলল, আইন দেশে সব আছে, শুধু এই জিনিসটা নাই। থাকলেও এটা সব সময় আসামির পক্ষে কথা বলে। হাসলো মেহেরুন, তারপর নিজ থেকে আবার বলল, তোমাকে কিছুই করতে হবে না, তুমি শুধু ঘরটা চেঞ্জ করবে। আমি বুঝতে পারলাম না কিছুই, ওর মুখের দিকে তাকিয়ে রইলাম ফেল করে। মেহেরুন আমার হাত ধরে টেনে তার ঘরের ভেতর নিয়ে গেল, তারপর বলল, আজ সন্ধ্যার পর শুয়ে পড়বে, এখানে আমার খাটে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকবে। ঘুম এলে ঘুমিয়ে পড়বে, ঘুম না এলেও সমস্যা নেই, ঘুমের ভান করে পড়ে থাকবে। তুমি ঘুমেই থাকো অথবা ঘুমের ভানে, সমস্যা নেই, এখানে আরাম করে শুয়ে থাকবে, উঠতে হবে না তোমায়। এটাই হবে তোমার পক্ষ থেকে আমায় সাহায্য করা। আর ওদিকে বাকি কাজটা আমি একাই শেষ করব। কাজ শেষ হলে পুলিশকে নিজ থেকে কল করব, পুলিশ আসবে, এসে আমায় অ্যারেস্ট করবে, তোমায় জিজ্ঞাসাবাদ করবে, তুমি সাক্ষী দিবে, বলবে আমার কথা, আমিই খুনি। ঠিক আছে, তুমি ভয়ে না বললে সমস্যা নেই, আমি নিজেই সব স্বীকার করে নিব। বলবো আমি খুন করেছি, কেন করেছি তাও বলবো। সো এখানে তোমার বিন্দুমাত্র ভয়ের কারণ নাই। আমি কোনো কথা বলছি না, পিপাসা পেয়েছে হঠাৎ, মনে হচ্ছে বুক পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে পিপাসায়। আমি তাড়াহুড়ো করে জগটা হাতে নিলাম, জগ থেকে ঢকঢক করে পানি খেয়ে দপ করে খাটের ওপর বসে পড়লাম। মেহেরুন আমার পাশে বসলো। আমি ভয় পাচ্ছি, অনেক বেশি ভয় পাচ্ছি। কেন জানি মনে হচ্ছে মেহেরুন সত্যি সত্যি খুন করবে, রাতুলকে মেরে ফেলবেও, তার মাকেও মেরে ফেলবে, মুখ বন্ধ করে দিবে, সব প্রমাণাদি মুছে দিবে, তারপর আমায় বিপদে ফেলে রেখে চলে যাবে এখান থেকে। মাঝখানে আমি ফেঁসে যাব, পুলিশ এসে আমায় অ্যারেস্ট করবে, কোনো অপরাধ না করেও ফাঁসির দড়িতে ঝুলতে হবে আমায়। আমার চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে। মেহেরুন অবাক চোখে তাকালো। ওর চেহারা এখন মায়াবী দেখাচ্ছে। ও আলতো করে আমার চোখ দুটো মুছে দিয়ে বলল, জেসি, আমি খারাপ মেয়ে না, বিশ্বাস করো আমায়। খারাপ মেয়ে হলে এক্ষুনি পালাতে পারতাম, আমি তোমায় রেখে পালিয়ে যেতে পারতাম। আমি পালিয়ে গেল আমায় সহজে খুঁজে পাবে না, কারণ আমি সাহসী, আমি চৌকস, আমি ইচ্ছে করলে যেখানে সেখানে গিয়ে গা ঢাকা দিতে পারবো, কোনো রকম সমস্যায় পড়ব না। দিন দিন মার খেতে খেতে এসবে অভ্যস্ত হয়ে গেছি। মৃত্যুকে যে ভয় পায় না, তার জন্য অনেকগুলো পথ আপনা আপনি খুলে যায় জেসি। সে অনেক দিন বাঁচে, এই যে ভয় পায় না এই জন্যই বাঁচে। আর যারা মৃত্যুকে ভয় পায়, এদের সব পথই বন্ধ থাকে, কারণ তারা ভয় পায়, ভাবে যে পথেই যাবে সে পথেই যমদূত দাঁড়িয়ে আছে তাদের জন্য, গেলেই জান কবজ করবে। এই ভয়ে তারা আর বাঁচার রাস্তা খুঁজে পায় না। তো আমি যে পালিয়ে যেতে পারি, তবুও কেন থেকে যাচ্ছে এখানে? তোমার জন্য, আরো কিছু মেয়ের জন্য, আরো কিছু মানুষের জন্য, যেন রাতুল এই নোংরা খেলাটা আর খেলতে না পারে।
মেয়েদের পণ্য বানিয়ে যে তার ব্যবসায়িক ফায়দা হাসিল, এটা যেন এখানেই শেষ হয়ে যায়। বিশ্বাস করো জেসি, তুমি বাঁচবে, মুক্ত হবে, কিন্তু আমি বলি হব। কেন আমি ওকে শেষ করতে চাই? কেন আমি বলি হব? কেন আমি নিজ থেকে পুলিশের কাছে ধরা দিব? কেন এসব করব আমি? প্রশ্ন করো আমায়, প্রশ্ন করো তুমি। আমি কান্না ভেজা গলায় বললাম, কেন করছো এসব? কি লাভ তোমার এসব করে? জেসি আমার একটা হাত শক্ত করে ধরল, বলল, সারা জীবন সিনেমায়, নাটকে, উপন্যাস, গল্পে কি দেখে এসেছ? নায়ক নায়িকার জীবন বাঁচায়, এই তো। ওসব কিছুতে কি প্রমাণ হয় নারী দুর্বল? এই তো। কিন্তু আমি প্রমাণ করে দিব নারী মহাশক্তিধর। নারী জীবন গড়ে দিতেও পারে, কেড়ে নিতেও পারে। নারী কখনো দুর্বল নয়, সামান্য নয়, ফালতু নয়, পণ্য নয়। নারীকে মুক্ত করতে পুরুষ নায়কের প্রয়োজন নেই। নিজেদের মুক্তির জন্য তারা নিজেরাই যথেষ্ট। খুব সাহসের সঙ্গে কথাগুলো বলল মেহেরুন। আমি ওর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম। কি সুন্দর লাগছে ওকে। ওর দিকে তাকিয়ে ইতিহাসে পড়া প্রীতিলতা ওয়েদাদারের কথা হঠাৎ মনে পড়ল। চোখ ভিজল আবার জলে। সেই জল আমি মুছে দিলাম না। আমার আর ভয় লাগছে না। আমি হাতের পিঠ দিয়ে চোখের জল মুছে বললাম, আমি সন্ধ্যা হতেই চুপচাপ তোমার খাটে শুয়ে ঘুমিয়ে পড়ব। ঘুম না এলে ঘুমের ভান করে পড়ে থাকব। জেসি বলল, খুব ভালো, ভয় নেই। কারণ আজকাল বাইরে থেকে আসার সময় রাতুল আমার ঘরে উকি টুকি দেয় না। উকি দিলেও ঘুমিয়ে থাকতে দেখে কাছে আসবে না, মাকেও খুঁজবে না। আজকাল তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকটি হলে তুমি। কারণ শুক্রবারে তোমায় নিয়ে তার বিরাট প্ল্যান। তুমি আপাতত তার কাছে সোনার হরিণ। তো ঘরে ফিরে সবার আগে তোমার খোঁজটাই করবে। আমি বললাম, এটাই তো বিপদের। ওই ঘরে গিয়ে সে দেখবে আমি নেই, তুমি। তখন তো বিপদ হবে। তোমায় ধরে ফেলবেও। তুমি তো কিছুই করতে পারবে না। তোমার হাতে অস্ত্র টস্ত্র কিছু নাই, তার হাতে আছে। মেহেরুন হাসলো, বলল, আমার কাছে অস্ত্র আছে। আমি চমকে গেলাম, বললাম, কই দেখি। মেহেরুন আরো শব্দ করে হাসলো, বলল, সবচেয়ে বড় অস্ত্র হলো মানুষের বুদ্ধি। বুদ্ধি হলো অস্ত্র না থাকলেও চলে। অন্যের হাতের অস্ত্র বুদ্ধি খাটিয়ে নিজের হাতে নিয়ে আসা যায়। আমি অবাকই হলাম, বললাম, কিভাবে? মেহেরুন বলল, রাতুলকে আমি আগে কয়দিন ফলো করেছি। দেখেছি ও বাইরে থেকে এসে সবার আগে বিছানার নিচে ওর পিস্তল রাখে। আমার স্বামীও এরকম ছিল। ওদের সবাই হয়তো এরকম। সারাক্ষণ বোঝা বয়ে বাসায় ফেরার পর হয়তো এই জিনিসটার ওপর এরা বিরক্ত হয়ে পড়ে। এই জন্য হয়তো এরকম করে, কোমরের কাছ থেকে নামিয়ে রেখে দেয়। আমি বললাম, যদি আজ এরকম না করে, যদি পিস্তল রাখার আগে তোমার কাছে যায়? মেহেরুন বলল, সমস্যা নেই, আমার গায়ে কাঁথা মুড়ি দেওয়া থাকবে। ও কাছে গিয়ে প্রথমে ডাকবে। না উঠলে আরো কাছে এসে উপর হয়ে যখন কাঁথায় টান দিবে, সঙ্গে সঙ্গে আমি হাত চালিয়ে ওর পেছন দিক থেকে এটা কেড়ে নিব। আমি পারবো, আশা করি। আমি বললাম, এটা যদি না পারো? মেহেরুন ঠোঁট ফাঁক করে মৃদু হাসলো। ও একটু একটু ঘামছে, বিশেষ করে ওর কপাল আর নাকের ডগা ঘামছে। এতে ওকে এত মিষ্টি দেখাচ্ছে, মনে হচ্ছে ওর বয়স সবে 15 ছাড়ালো। নতুন যৌবনে পড়েছে এই মেয়ে, কিন্তু তাকে দেখে বোঝা যাচ্ছে তার মনেও সামান্য ভয় কাজ করছে। কিন্তু ভয়ের চেয়েও জয়ী হবে এরকম আত্মবিশ্বাসটাই মনে হচ্ছে ওর বেশি। আমি বললাম, মেহেরুন, এটা তো যদি ব্যর্থ হও? মেহেরুন বলল, শেষ একটা প্ল্যান আছে। আমি বললাম, কি সেটা? মেহেরুন বলল, এখন এটা বলবো না। যদি ব্যর্থ হই প্রথম দুটিতে, তখন এমনিই জানতে পারবে। নিজের চোখেই দেখবি তৃতীয় বা শেষ প্ল্যানটা কি। তবে আশা করি প্রথম 2 প্ল্যানেই কাজ শেষ হয়ে যাবে। আমি চুপ হয়ে গেলাম। ভেতরটা কাঁপছে থরথর করে। কাঁপবেই তো। আজ এই বাসায় কারবালা হয়ে যাবে একটা। কেউ না কেউ মরবেই। হয়তো রাতুল, নয়তো মেহেরুন, মাঝখানে আমিও হয়তো মরে যাব, হয়তো বেঁচে যাব, কি হয় জানি না। কিন্তু এরকম দুশ্চিন্তা আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। শরীর অবসন্ন হয়ে আসছে। সন্ধ্যার পরপর মেহেরুনের ঘরে আমি এসে শুয়ে পড়েছি। দরজা ভেজিয়ে রেখেছি।
যেন রাতুল এসে কোনো রকম সন্দেহ না করে। এই পরিকল্পনা সম্পূর্ণ মেহেরুনের। মেহেরুন নিজেও আমার ঘরে চলে গেছে। সে বলেছে ওখানে গিয়ে সেও শুয়ে থাকবে আমার মতোই। সমস্যা হলো সময় বয়ে যাচ্ছে, রাত বাড়ছে, কিন্তু রাতুল এখনো ফিরছেই না। রাতুল কি তবে আজ ফিরবে না? যদি না ফিরে রাতে, যদি দিনের বেলায় ফিরে, তখন আমাদের কি পরিণাম হবে? ভাবতেই গা কাটা দিয়ে উঠল। হুট করে দরজায় শব্দ হতেই বুক কেঁপে উঠল। রাতুল এসে গেছে সম্ভবত। কি সর্বনাশ! সবার আগে এখানে এলো সে। তার মানে জীবন গেলে সবার আগে আমারটাই যাবে। আস্তে আস্তে সে এদিকে আসে। তার পায়ের আওয়াজ শোনা যায়। ছমছম করে ওঠে গা। প্রচণ্ড রকম ঘামতে শুরু করি আমি। সে এসে আমার মাথার কাছে বসে, কাঁথার ওপর দিয়ে হাত রাখে মাথার এক পাশে। তারপর বলে, এই ওঠো ওঠো। আমি ভীষণ রকম চমকে উঠি। মেহেরুন এটা, রাতুল না। রাতুল এখনো ফিরেনি তবে। কাঁথা সরিয়ে এক লাফে বিছানায় উঠে বসি। তারপর বকে থুতু ছিটিয়ে বলি, আল্লাহ, আরেকটু হলে এমনিই ভয় মরে যেতাম। আমি ভেবেছি রাতুল এসে গেছে, আর সে এসে কাঁথা টেনে নিচ থেকে আমায় বের করে ফেলতেছে। আমি তো ভেবেছিলাম এতক্ষণে লাশ হয়ে যাব। মেহেরুন হাসল, তবে তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সে বলল, রাতে ফিরবে না নাকি রাতুল? আমি বললাম, যদি না ফিরে তখন কি হবে? মেহেরুন বলল, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মাথায় কিছু ঢুকছে না। আমার মেজাজ খারাপ হচ্ছে। ওর জন্য আমি বিপদে পড়েছি। আমি ভয়ে শুকিয়ে যাওয়া মুখ নিয়ে বললাম, তুমি ইচ্ছে করে আমায় বিপদে ফেলেছ মেহেরুন। তুমি আমার ভালো চাও না, খারাপ চাও। চোখে জল নেমে এলো, কান্না পাচ্ছে খুব। মেহেরুন আমার কাছে এসে বসল। তারপর চোখ মুছিয়ে দিয়ে বলল, শিকার ধরার জন্য ধৈর্যশীল হতে হয়। এখনই ভেঙে পড়লে চলবে না। ও ফিরবে, আমার মন বলছে ফিরবে। আমি বললাম, তাহলে তুমি এখানে কেন? যদি এসে দেখে ফেলে সে, তখন কি উপায় হবে? মেহেরুন বলল, সে এলে বাড়ির গেট খুলেই তো আসবে। গেট খুললে গেটে শব্দ হবে। গেট খুলে বাকি রাস্তা আসার আগে আমি ওখানে গিয়ে শুয়ে পড়তে পারবো। আমি বললাম, না, তুমি এক্ষুনি চলে যাও, আমার ভীষণ ভয় লাগছে। মেহেরুন চলে গেল এবং ওর যাবার খানিক সময় পরেই রাতুল এলো। রাতুল এসে প্রথমেই আমার ঘরে উকি দিল। গলা খাকারি দিয়ে দরজা ভেজিয়ে ওদিকে চলে গেল। ভয় আমার অবস্থা কাহিল। বুঝতে পারছি না কি হবে। মেহেরুন কি পারবে ওকে শেষ করতে? এর ঠিক 3 থেকে 4 মিনিট পর প্রচণ্ড শব্দে আটকে উঠলাম। গুলি করেছে, পরপর 2টো গুলি। এত তাড়াতাড়ি কিভাবে? কে গুলি করলো? মেহেরুন কি পিস্তল কেড়ে নিতে পেরেছে নাকি ব্যর্থ হয়েছে? ব্যর্থ হলে গুলি 2টি রাতুল করেছে। মেহেরুন শেষ এতক্ষণে। এবার আমার পালা। আর ও যদি সফল হয় তবে রাতুল শেষ। তারপর কি হবে আমি জানি না। রাতুল ঘোঙ্গাচ্ছে। এখান থেকে শোনা যাচ্ছে কি কি যেন বলছে। অনুনয় বিনয়ের মতো শোনা যাচ্ছে। মেহেরুন আমায় ডাকলো ও ঘর থেকে, জেসি, এই জেসি, দৌড়ে আসে এখানে। আমি দৌড়ে এলাম না, ভয়ে ভয়ে পা ফেলে এলাম। এসে দেখি রাতুল হাঁটু ভাঁজ করে মেঝেতে বসে কাতরাচ্ছে। হাঁটু থেকে নিচ পর্যন্ত সবটুকুই রক্তে মাখামাখি তার। এর মানে গুলি হাঁটুতে করেছে। রাতুলের ফোন 2টিও কেড়ে নিয়েছে মেহেরুন। রাতুল আমায় দেখে হাত জোর করে বলল, জেসি, তুমি আমার স্ত্রী। তুমি আমায় ওর হাত থেকে বাঁচাও প্লিজ জেসি, ও আমায় মেরে ফেলবে। আমাকে কথা বলতে দিল না মেহেরুন। সে নিচ থেকে বলল, ও তোর স্ত্রী? সত্যি? রাতুল বলল, তুমি জানো মেহেরুন, সব জানো। ও আমার বিবাহিত স্ত্রী। মেহেরুন হাসল। হেসে ও সামনে বসে পিস্তলের অগ্রভাগ দিয়ে ও থুতনিতে আঘাত করে বলল, তো নিজের স্ত্রীকে কি কেউ অন্যের বিছানায় দেয় রাতুল? রাতুল বলল, আমি তো এরকম কিছু করিনি। এমন কিছু করেছি জেসি? আমি কিছু বললাম না। ভয়ে মরে যাচ্ছি এসব দেখে। মনে হচ্ছে হঠাৎ মাথা ঘুরে এখানে পড়ে যাব। মেহেরুন আমায় বলল, ওই কাপড়গুলো কোথায়? জুতোগুলো কোথায়? আমি ব্যাগ 3টে বের করে দিলাম। মেহেরুন বলল, তুমি দাঁড়াও জেসি, আমি ওই বুড়িকে এখানে নিয়ে আসি গিয়ে। মেহেরুন ও ঘরে গেল রাতুলের মাকে নিয়ে আসতে। আমি এখানে একা। রাতুল কাঁপতে কাঁপতে বলল, জেসি, আমার যা আছে সব তোমায় দিয়ে দিব। তুমি ওর হাত থেকে আমায় জানে বাঁচাও। আমার জীবন ভিক্ষা দাও তুমি।
ততক্ষণে মেহেরুন এসে গেছে। রাতুলের মায়ের হাত পা বাঁধা, মুখও বাঁধা। মেহেরুন মুখের বাঁধন খুলে দিয়ে পেছন থেকে আঘাত করে মহিলাকে বসিয়ে দিল ছেলের সামনে। তারপর ওই জুতো জোড়া, জিন্স আর অন্তর্ব্রাশ বের করে ওদের দুজনের মাঝখানে ফেলে রেখে বলল, রাতুল, তোর মাকে এগুলো পরিয়ে দেই, খুব সুন্দর দেখাবে। তারপর যার সঙ্গে তোর যোগাযোগ হয়েছে, অর্থাৎ যার বিছানায় তুই জেসিকে পাঠাতে চেয়েছিলি, ওখানে তোর মাকে পাঠাবো? রাতুল বলল, আমার ভুল হয়ে গেছে, আমি সব ভুল করেছি। ওর মা হঠাৎ আগুন বর্ণ করে ফেলল তার চোখ। রাগে অগ্নিশর্মা হয়ে বলল, রাতুল, তুই জেসিরা অন্যের ঘরে পাঠাতে চেয়েছিলি, এটা সত্যি? মেহেরুন বলল, অভিনয় বাদ দেন, আপনি সব জানেন, আপনি একটা শয়তান মহিলা। রাতুলের মা এ কথা কানে তুলল না। সে ধমক দিয়ে ছেলেকে জিজ্ঞেস করলো, এটা কি সত্যি? তুই তো নিজের স্ত্রীরা অন্যের ঘরে দিতে চেয়েছিলি? রাতুল মাথা নিচু করে বলল, সত্যি, আমি এটা ভুল করেছিলাম, আমি অনুতপ্ত। রাতুলের মা ওর মুখে থুতু ছিটিয়ে দিলেন। তারপর মেহেরুনের দিকে তাকিয়ে বললেন, আমার হাতে পিস্তলটা দাও মা, এরে আমি গুলি করব। আমি নিজের হাতে আমার এই খারাপ সন্তানরে খুন করব। মেহেরুন হাসল, হেসে বলল, আপনি বিরাট চালাক মহিলা, এইসব অভিনয় করে কাজ হবে না। এখন দেখেন আমি কি করি। বলেই সে তিনটে গুলি করল রাতুলের বুকে। রাতুলের বুক ঝাঁঝরা হয়ে গেল। পরপর গুলি খেয়ে লুটিয়ে পড়ল মেঝেতে এবং আর্তনাদ করে উঠল। একবারে শুধু আর্তনাদ করল, অনেক জোরে। তারপর নড়াচড়া বন্ধ হয়ে গেল একেবারে। খুব কম সময়ের ভেতর তার ভেতর থেকে প্রাণবায়ু বিদায় নিল। তার মা সঙ্গে সঙ্গে বিলাপ করে উঠল। অভিশাপ দিতে শুরু করলো মেহেরুনকে। বলতে লাগলো, তুইও মানুষের হাতে মরবি, কুত্তার মতো মরবি। আমার হাত পায়ের বাঁধন খুলে দে, দেখ আমি তোরে মারব। মেহেরুন রাতুলের মায়ের হাত পায়ের বাঁধন খুলে দিল। অদ্ভুত বিষয় হলো, তার মা কিছুই করল না। ছেলের লাশের পাশে চুপচাপ বসে রইল, কাঁদছে, চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। মেহেরুন বলেছিল রাতুলের মায়ের হাত পা ভেঙে দিবে, কিন্তু সে এরকম কিছুই করেনি। কেন করেনি কে জানে। সে রাতুলের ফোন দিয়ে থানায় ফোন করলো। ঠিকানা বলার পর বলল, এখানে খুন হয়েছে একজন, আসামি এখানেই আছে এখনো, এলেই ধরতে পারবেন। শুনে ভয়ে আমি মুষড়ে গেলাম। অবশেষে মেহেরুন আমাকেই ফাঁসাতে যাচ্ছে, ধরিয়ে দিবে আমায়। নয়তো এরকম ভাবে বলল কেন, এখানে আসামি আছে, এলেই ধরতে পারবেন। পুলিশ এলো আরো আধ ঘন্টা পর, এসে ঘেরাও করে ফেলল বাসা। থানার ওসি ভেতরে এলেন কজনকে নিয়ে। আমি ভয়ে তটস্থ। মেহেরুন কি করে কে জানে, হয়তো আমায় দেখিয়ে বলবে, এই যে খুনি। আমি তখন কি করব, কি বলবো? আমি যে ভীতু, শুধু হাওমা করে কাঁদতেই পারবো। আমাকে আর কাঁদতে হলো না, ভয়ে মরে যেতে হলো না। অদ্ভুত বিষয় হলো, মেহেরুন নিজ থেকে ধরা দিল। ওসি সাহেবের কাছে গিয়ে অস্ত্র সমর্পণ করে বলল, নিহত ব্যক্তি ভয়াবহ রকমের সন্ত্রাসী ছিল। আমি তার কাছে ধৃত ছিলাম এতদিন, আজ নিজেই ওকে খুন করেছি আমি। এর আগেও আমি একটি খুন করেছিলাম, আমার স্বামীকে, সেও ওর মতো সন্ত্রাসী ছিল। পুলিশ রাতুলের লাশ এবং খুনের দায় নিজ থেকে স্বীকার করা মেহেরুনকে নিয়ে গেল। যাবার আগে মেহেরুন আমার সঙ্গে আলাদাভাবে 2 মিনিট কথা বলতে চাইল। ওসি সাহেব সেই সুযোগ দিলেন। মেহেরুন বলল, আমি আমার কথা রেখেছি তাই না জেসি? আমি ওর হাত ধরে কেঁদে ফেললাম। বললাম, রেখেছ। মেহেরুন বলল, ভালো থাকবে সবসময়, নতুন করে জীবন শুরু করবে। ফাঁসি না হলে এবং মুক্তির আগ পর্যন্ত যদি বেঁচে থাকি, তবে আবার দেখা হবে তোমার সঙ্গে। তোমার গ্রামের নাম কি যেন, কোন উপজেলা? আমি বললাম। মেহেরুন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। পুলিশের সঙ্গে রাতুলের মাও গিয়েছে, কোনো কথা বলছে না, শুধু নীরবে কাঁদছে। মেহেরুনের জেল হয়েছে 4 বছরের। আদালত অনেক কিছু বিবেচনা করে এই রায় দিয়েছে। তাছাড়া রাতুলের মাও তার ছেলের শব্দ স্বীকার করেছে আদালতে। আমরাও আদালতে ছিলাম, আমি আর বাবা। রায় হওয়ার পর বাবা মেহেরুনের সঙ্গে দেখা করলেন। তাকে বললেন, মেহেরুন, আমার এখন থেকে 2টি মেয়ে, একজন জেসি,
অন্যজন মেহেরুন। আমি সব সময় তোমার সঙ্গে দেখা করতে আসব। তুমি যেদিন ছাড়া পাবে আমি সেদিন সবচেয়ে বেশি আনন্দিত হব। আমি আমার মেয়েকে আমার ঘরে এসে নিয়ে যাব, আবার বিয়ে দিব, আবার নতুন জীবন শুরু হবে আমার মেয়ের। মেহেরুন কেঁদেছিল আনন্দে। আমি তার চোখের দিকে তাকিয়ে সেদিন নিজের প্রতি নিজে লজ্জিত হয়েছিলাম। মনে মনে বলেছিলাম, এরাই প্রীতিলতা হয়, এরাই দেশ জাতি এবং মানুষের মুক্তির পতাকা উত্তোলন করে। এদের সাহস এবং ত্যাগের জন্যই আমরা শান্তির নীড় গড়তে পারি, বাঁচতে পারি বাঁচার মতো। পরিশিষ্ট জীবন কীরকম যেন। রাতুল খুন হবার পর 6 মাসের মতো আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। কিচ্ছু খেতে পারতাম না, ভয় পেতাম। বাবাকে নিয়েও আমার ভয় ছিল। ভাবছিলাম বাবার কিছু হয়ে যাবে। এসব শুনলে তিনি আর বাঁচবেন না। কিন্তু আল্লাহর কি অসীম করুণা, বাবা শক্ত আছেন। তিনিই বরং আমার সান্ত্বনা দেন। এখানে ওখানে ঘুরতে নিয়ে যান, বলেন ঘোরাফেরা করলে, গল্প গুজবের মধ্যে থাকলে মন ভালো থাকবে। এর আরও 6 মাস পর বাবা বললেন বিয়ে করতে। বললেন নতুন জীবন শুরু হলে এসব আর মাথায় থাকবে না। আমি বললাম বিয়ে টিয়েতে আমার আর বিশ্বাস নাই, আর কাউকে আমি বিশ্বাসও করি না। বাবা হাসলেন, বললেন এই ছেলে ওরকম না, আমার বন্ধুর ছেলে। ময়মনসিংহ জেলা স্কুলের ইংরেজি শিক্ষক, আরিফ নাম। বয়স হবার পর থেকে নামাজ কালাম পড়ে। ওকে আমি ছোট থেকেই চিনি। এরকম মিষ্টি চরিত্রের ছেলে হয় না। আমার কেমন অবিশ্বাস হলো। আমি বললাম এরকম একজন লোক আমার জীবনে ঘটে যাওয়া, এইসব জানার পর আমায় বিয়ে করবে কেন? বাবা হাসলেন, বললেন সেটাই তো কথা। তার বাবা সব শোনার পর ছেলেকে জোর দিয়ে ধরেছে। বলেছে মেয়েটির জীবন এলোমেলো হয়ে আছে, পুরুষের প্রতি তার বিশ্বাস উঠে গেছে। বাবা, তুই যদি একটু ত্যাগ স্বীকার করতি, তবে মেয়েটির জীবন নতুন করে সাজত, সুন্দর হয়ে উঠত ওর জীবন। আরিফ রাজি হয়ে গেল। সে বলল তোমার কথা কোনোদিন ফেলবো না আমি। আমার বিয়ে হয়েছে ডিসেম্বরের 13 তারিখ। তখন শীত পড়েছে। আমি ভয়ে ছিলাম। ভাবলাম আরিফ রসকসীন লোক কিনা কে জানে, তাছাড়া খুব বেশি রাগী কিনা। হাই স্কুলের অঙ্ক ইংরেজি শিক্ষকরা প্রচণ্ড রাগী হয়, এই জন্য এই ভয় পাওয়া। কিন্তু মজার বিষয় হলো আরিফের মধ্যে এসবের ছিটে ফোটাও নেই। আরিফ কোমল অথচ মজার মানুষ। তার প্রতি জমা ভয় কেটে গেল কদিনই। দেখা গেল সে ভীষণ মিষ্টি লোক। কথা, কাজ, চেহারা সবকিছুতে সে ভালো। বিয়ের 15 দিন পর এক বিকেলে এসে সে আমায় অবাক করে দিল। সে এসে বলল আমরা আগামী পরশু এক জায়গায় বেড়াতে যাব। আমি হাসলাম, বললাম হানিমুনে নাকি? সে বলল ধরো এরকম কিছু। এরপর আমি বললাম কোথায় যাবে বলো না। কোন জায়গায়? সে বলে না, শুধু এইটুকুই বলে গেলেই দেখতে পাবে। কিন্তু আমিও নাছোড়বান্দা, জোরাজোরি করছি। সবসময় এক কথাই বলি। শেষ পর্যন্ত সে বলতে বাধ্য হলো। বলল আমরা উমরা করতে যাব, আল্লাহর ঘর তাওয়াফ করে আসব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় চুমু খেয়ে আসব। খুশি তো? আমি কিভাবে আমার অভিব্যক্তি প্রকাশ করব? আমি কতটা খুশি হয়েছে এই কথা মুখে বলবো কি করে? আমি শুধু ওকে জড়িয়ে ধরলাম, ধরে ওর বুকে মুখ ডুবিয়ে কেঁদে ফেললাম হাউমাউ করে। ওমরায় যাওয়ার আগে আমরা দেখা করতে গেলাম মেহেরুনের সঙ্গে। মেহেরুনের চেহারা আরো উজ্জ্বল হয়েছে, কি পবিত্র দেখাচ্ছে ওকে। আমি শিকের ভেতর দিয়ে ওর হাত দুটো ধরে বললাম, মেহেরুন, আমি আল্লাহর ঘরে নামাজ পড়ে তোমার জন্য দোয়া করব, বলবো আল্লাহ যেন তোমাকে উত্তম স্বামী দান করেন। মেহেরুন আমার হাত শক্ত করে ধরল, তারপর বলল আমিন। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।